ছোট ভাইয়ের মেশিনটা এত বড়, আমি নিতেই পারছি না। ব্যথা পাচ্ছি। ছোট ভাই, আর ভেতরে দিস না তোর মেশিন। শরীরটা একেবারে পাথরের মতো শক্ত করে পড়ে আছি। বুকের ভেতরটা এমনভাবে ধড়ফড় করছে যেন এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। সাকিবের হাতটা কাঁপছে। ও তো বাচ্চা ছেলে, এসবের কিছুই বোঝে না, একদম কাঁচা। ও চেষ্টা করছে, কিন্তু ঠিকঠাক কিছুই করতে পারছে না। আমার মস্তিষ্কের একটা অংশ চিৎকার করে বলছে, নীলা, এখনই উঠে ওকে একটা চড় মার, এটা পাপ, এটা অন্যায়। কিন্তু অন্য একটা অংশ, সে যেন এই মুহূর্তটার জন্যেই বছরের পর বছর অপেক্ষা করেছিল। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, শরীরটা অবশ হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আর বেশিক্ষণ নিজেকে মরার মতো ফেলে রাখতে পারবো না। আমি কি এখন চোখ খুলে ওর দিকে তাকাবো, নাকি ঘুমের ভান করে এই নিষিদ্ধ খেলার শেষটা দেখব? শেষমেশ আমি ওর কানে কানে এমন একটা কথা বললাম, যা শোনার পর ও ভয়ে জমে গিয়েছিল নাকি খুশিতে পাগল হয়ে গিয়েছিল, সেটা জানার জন্য আপনাকে পুরো ঘটনাটা শুনতে হবে। বিশ্বাস করুন, আমার জীবনের এই গল্পটা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আমার নাম নীলা, বয়স এই ধরুন ২১। বাবা বিশাল বড় ব্যবসায়ী, তাই ছোটবেলা থেকে অভাব জিনিসটা কি সেটা আমি কোনোদিন চোখেও দেখিনি। ভাই বোনদের মধ্যে আমি সবার বড়, তাই আদর যত্ন পেয়েছি রাজকন্যার মতো। কিন্তু কপালে সুখ কি আর সবার সয়? আমার বিয়ে হলো এক সম্ভ্রান্ত পরিবারে। স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই মাটির মানুষ। কিন্তু ওই যে বললাম, কপাল। বিয়ের মাত্র ৩ মাস যেতে না যেতেই বরের ছুটি শেষ, সে পাড়ি জমালো সিঙ্গাপুর। আর আমি পড়ে রইলাম এই বিশাল বাড়িতে একরাশ শূন্যতা নিয়ে। স্বামী বিদেশে, তাই আমার দিন আর কাটতেই চায় না। ও দিনে ১-২ বার ফোন দেয় বটে, কিন্তু ওইটুকু কথাই কি আর মনের জ্বালা মেটে? সারাটা দিন আমি একা একা এই ঘর থেকে ওই ঘরে ঘুরে বেড়াই। একটা অদ্ভুত অস্থিরতা আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। সময় কাটানোর জন্য ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম, আর সেখানেই আমার মাথাটা বিগড়ে গেল। অদ্ভুত সব সম্পর্কের গল্প, দেবর, ভাবি, মামি, ভাগ্নে। প্রথম প্রথম শুনে কানে লাগত, ছি ছি করতাম। কিন্তু মানুষের মন বড় বিচিত্র। কখন যে ওই নিষিদ্ধ গল্পগুলোর প্রতি একটা ভয়ানক নেশা তৈরি হয়ে গেল, আমি টেরই পেলাম না। রাতে কানে হেডফোন লাগিয়ে ওই গল্পগুলো শুনতাম, আর কল্পনায় নিজেকে ওই চরিত্রগুলোর জায়গায় বসাতাম। মনে হতো, ইস, আমার পাশেও যদি এমন কেউ থাকতো। ঠিক সেই সময় আমার জীবনে এন্ট্রি নিল সাকিব। সাকিব আমার বরের বড় বোনের ছেলে, মানে সম্পর্কে আমার ভাগ্নে হয়, কিন্তু বয়সেও আমার খুব একটা ছোট না। এসএসসি পরীক্ষার পর ও আমাদের বাড়িতে এসে উঠল কলেজ করার জন্য। আমাদের বাড়ি থেকে ওর কলেজ মাত্র ১০ মিনিটের পথ। ছেলেটা এত লাজুক আর এত বোকা কিসিমের যে আমার দিকে চোখ তুলে তাকাতেও ভয় পেত। আমাদের বাড়ির গঠনটা একটু অদ্ভুত। মাঝখানে একটা বড় ঘর, সেটাকে পার্টিশন দিয়ে ৩ ভাগ করা। এক পাশে আমি থাকি, অন্য পাশে শ্বশুর শাশুড়ি, আর মাঝখানের ঘরটা এতদিন ফাঁকা পড়েছিল। সাকিব আসার পর শ্বশুরমশাই ওই মাঝখানের ঘরে একটা খাট বসিয়ে দিলেন। সাকিব এতে ওখানেই ঘুমাত। ছেলেটা সারা দিন কলেজে ক্লাস করত, বিকেলের দিকে ফিরত, আর রাতে খেয়ে দিয়ে চুপচাপ নিজের ঘরে ঢুকে যেত। কারোর সাথে কথা নেই, কোনো আড্ডা নেই, একদম মাটির মানুষ। প্রথম প্রথম আমি ওকে খুব একটা পাত্তা দিতাম না। কিন্তু সমস্যাটা শুরু হলো আমার ওই ইউটিউবের নেশা নিয়ে। আগে রাতে হেডফোন লাগিয়ে গল্প শুনতাম, কিন্তু সাকিব আসার পর থেকে একটা ভয় কাজ করত। মনে হতো, এই বুঝি ও কোনো দরকারে এসে ডাক দিল। তাই কানে হেডফোন থাকলেও মন পড়ে থাকত দরজার দিকে। সাকিবের একটা অভ্যেস ছিল, ও মাঝে মাঝে রাতে আমার কাছে আসত। না না, অন্য কিছু না, শুধু খাবারের জন্য। আমি ওদের খাবার বেড়ে রাখতাম, ও এসে খেয়ে নিত। কিন্তু একদিন অদ্ভুত একটা ঘটনা ঘটল। রাত তখন প্রায় 12:30। আমার চোখ ঘুমে জড়িয়ে আসছে। হঠাৎ জানালার ফাঁক দিয়ে একটা চিকন কঞ্চি বা মাছ ধরার ছিপের মতো কিছু একটা দিয়ে আমাকে গুঁতা দিল কেউ। আমি তো ভয়ে লাফিয়ে উঠলাম, ভাবলাম চোর ডাকাত নাকি। দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি সাকিব দাঁড়িয়ে, হাতে একটা কঞ্চি আর মুখে লাজুক হাসি। আমি ধমক দিয়ে বললাম, কিরে, তুই এই মাঝরাতে জানালা দিয়ে গুঁতা মারছিস কেন? মুখে ডাকলে কি তোর জিভ খসে পড়ত? সাকিব মাথা নিচু করে বলল, না মামি, আসলে ১০-১৫ মিনিট ধরে ডাকছি, তুমি শুনছিলে না। ভাবলাম তুমি ঘুমাচ্ছ, তাই জোরে ডাকলে যদি ঘুম ভেঙে মেজাজ খারাপ করো, তাই রান্নাঘর থেকে এই ছিপটা এনে। ওর কথা শুনে আমার হাসিও পেল, আবার মায়াও লাগল। ছেলেটা এতই বোকা যে জোরে ডাকতেও ভয় পায়। আমি বললাম, আচ্ছা হয়েছে, এখন আয়, খেয়ে নে। ও মাথা নেড়ে বলল, না মামি, আজ আর খাবো না, তুমি ঘুমাও,
তোমাকে রোজ রোজ বিরক্ত করি আমার খারাপ লাগে, আমি সকালেই খেয়ে নেব। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ছেলেটা না খেয়ে থাকবে, শুধু আমাকে বিরক্ত করবে না বলে। আমি বললাম, তোর কি মাথা খারাপ? আমি কি তোকে বলেছি আমার কষ্ট হয়? তুই ঘরের ছেলে, তুই খাবি না তো কে খাবে? চল বলছি। সেদিনও আমার ধমক খেয়ে খেল বটে, কিন্তু যাওয়ার সময় বলে গেল, মামি, কাল থেকে আমি পড়ার ঘরেই থাকব, আর দাদু ঠাকুমাকে খাবার দিলে আমাকেও ডেকে নিও, তোমাকে আর রাত জাগতে হবে না। সেদিন রাতে সাকিব চলে যাওয়ার পর আমি আর ঘুমাতে পারলাম না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। ছেলেটা এত ভালো, এত কেয়ারিং। আমার স্বামী তো কোনোদিন জিজ্ঞেসও করে না আমার ঘুমের ব্যাঘাত হচ্ছে কিনা। আর এই ছেলেটা আমার ঘুমের জন্য না খেয়ে থাকতে চাইছিল। অজান্তেই সাকিবের প্রতি আমার মনের কোণে একটা নরম জায়গা তৈরি হতে শুরু করল। পরদিন সকাল থেকেই আমি সাকিবের থেকে একটু বেশিই নজর দেওয়া শুরু করলাম। সকাল ৮টা বেজে গেছে, কিন্তু মহারাজের ঘুম ভাঙছে না। আমি গিয়ে ডাকলাম, এই সাকিব, উঠ, কলেজ যাবি না? ও ধড়ফড় করে উঠে বসল। আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসল যে আমার কলিজাটা কেঁপে উঠল। সেই শুরু। এরপর থেকে ওর খাওয়া, ঘুম, কলেজ যাওয়া সবকিছুর দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। শাশুড়িমা তো আমাকে দেখে গদগদ, পান চিবোতে চিবোতে বলেন, বৌমা আমার লক্ষ্মী, সাকিবকে নিজের ছেলের মতো দেখে। আমি মনে মনে হাসি। শাশুড়িমা যদি জানতেন আমার মনের ভেতর ছেলের স্নেহ নাকি অন্য কোনো আগুন জ্বলছে। একদিন দুপুরের ঘটনা। সাকিব কলেজ থেকে ফিরেছে, কিন্তু ওর শরীরটা খুব খারাপ লাগছিল। আমি বললাম, কি হয়েছে রে, মুখটা এমন শুকিয়ে আছে যেন? ও বলল, কিছু না মামি, একটু মাথাটা ব্যথা করছে। আমি ওর কপালে হাত দিয়ে দেখি গা পুড়ে যাচ্ছে জ্বরে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। দৌড়ে গিয়ে শাশুড়িকে বললাম। শাশুড়ি তো নড়তে পারেন না, বললেন, বৌমা, তুমি একটু জলপট্টি দিয়ে দাও। আমি সাকিবের ঘরে গিয়ে বসলাম। ভেজা গামছা দিয়ে ওর গা মুছিয়ে দিচ্ছি, কপালে জলপট্টি দিচ্ছি। ও চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ ও আমার হাতটা খপ করে ধরে ফেলল। আমি চমকে তাকালাম। জ্বরের ঘোরেও বিড়বিড় করে বলছে, মামি, তুমি খুব ভালো, কেউ আমাকে এত আদর করে না, তুমি কেন এত ভালো? ওর ওই তপ্ত হাতের স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি হাতটা সরালাম না, বরং ওর চুলে বিলি কেটে দিতে দিতে বললাম, চুপ কর পাগলা, আমি ভালো না, তুই তাড়াতাড়ি সুস্থ হ। সেদিন দুপুরে আমি আর নিজের ঘরে গেলাম না, সাকিবের পাশেই বসে রইলাম। ও ঘুমিয়ে পড়ল, আর আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। কি মায়া ভরা মুখ, ঠোঁট দুটো কি সুন্দর। আমার খুব ইচ্ছে করছিল ওর কপালে একটা চুমু খেতে, কিন্তু সাহসে কুলাল না। বিকেলের দিকে জ্বরটা একটু কমল, ও উঠে বসল। আমি বললাম, শোন, তুই আজ রাতে ওই ছোট ঘরে থাকবি না, ওখানে বাতাস ঢোকে না। তুই আজ মাঝখানের ঘরে, আমার পাশের রুমে থাকবি, আমি খেয়াল রাখতে পারব। সাকিব একটু ইতস্তত করে বলল, কিন্তু মামি, দাদু যদি কিছু বলে। আমি বললাম, বাবাকে আমি বুঝিয়ে বলবো, তোর শরীর খারাপ, একা থাকলে যদি রাতে কিছু হয়, কে দেখবে? শাশুড়িমাও আমার কথায় সায় দিলেন, বললেন, হ্যাঁ রে, বৌমা ঠিকই বলেছে, তুই আজ ওখানেই থাক। ব্যাস, লাইসেন্স পেয়ে গেলাম। রাত হল, আমি সাকিবকে ওষুধ খাইয়ে শুয়ে দিলাম। ও মাঝখানের ঘরে, আমি আমার ঘরে। মাঝখানে শুধু একটা দরজা, যেটা আমি ইচ্ছে করেই ভেজিয়ে রাখলাম। রাত তখন গভীর, বাইরে ঝিঝি পোকা ডাকছে, আমার চোখে ঘুম নেই। বারবার মনে হচ্ছে, সাকিব কি ঠিক আছে, নাকি আবার জ্বর বাড়ল? আমি পা টিপে টিপে ওর ঘরে গেলাম। গিয়ে দেখি ও শীতে কাঁপছে, গায়ে কম্বল থাকা সত্ত্বেও থরথর করে কাঁপছে। আমি কাছে গিয়ে ডাকলাম, সাকিব, কষ্ট হচ্ছে? ও গোঙানির মতো শব্দ করে বলল, মামি, খুব শীত করছে, আমাকে একটু ধরবে? আমার আর হিতাহিত জ্ঞান রইল না। আমি বিছানায় উঠে ওর পাশে শুয়ে পড়লাম, ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার শরীরের গরমে ও একটু শান্ত হল, কিন্তু আমার অবস্থা তখন কাহিল। ওর শরীরের সাথে আমার শরীর লেগে আছে, ওর নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। আমার ইউটিউবের সেই নিষিদ্ধ গল্পগুলো যেন বাস্তবে রূপ নিচ্ছিল। কিছুক্ষণ পর সাকিবের কাঁপুনি থামল। আমি ভাবলাম এবার উঠে যাই, কিন্তু ও আমাকে ছাড়ল না, উল্টো আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারলাম ওর হাত দুটো আর স্থির নেই। জ্বরের ঘোরেই হোক বা ইচ্ছেকৃত, ওর হাত আমার পিঠ বেয়ে নিচে নামছে। আমি বাধা দিলাম না, বরং আমিও যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। আমি ঘুমের ভান করে পড়ে রইলাম, দেখতে চাইলাম ও কি করে। সাকিব ভাবল আমি ঘুমিয়ে গেছি,
ও সাহস পেল। ওর হাতগুলো এবার বেপরোয়া হয়ে উঠল। ও তো একদম কাঁচা, আনাড়ি হাতে আমাকে স্পর্শ করছিল, কিন্তু ওই আনাড়ি স্পর্শেই আমার সারা শরীরে আগুন ধরে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমার নিঃশ্বাস আটকে আসছিল। সাকিব যখন বুঝতে পারল আমি বাধা দিচ্ছি না, ও আরও সাহসী হয়ে উঠল, কিন্তু ঠিকমতো কিছুই করতে পারছিল না বেচারা, বারবার ব্যর্থ হচ্ছিল। আমার মনে হচ্ছিল এভাবে চললে তো সারা রাত পার হয়ে যাবে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি আর ঘুমের ভান ধরে রাখতে পারলাম না। আমি চোখ না খুলে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, তুই থাম, তুই পারবি না, এখন একটু বিশ্রাম নে, বাকি কাজ আমি করছি। আমার কথা শুনেও চমকে উঠে হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু আমি ওকে ছাড়লাম না। এরপর যা হলো সেটা আর বিস্তারিত নাই বা বললাম, শুধু এটুকু বলি, সেই রাতে জ্বরের ঘোরে আমরা যেই সীমাটা পার করলাম সেখান থেকে আর ফিরে আসা সম্ভব ছিল না। সকালে যখন ঘুম ভাঙল, দেখি সাকিব আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। ওর চোখে আর সেই লাজুক ভাবটা নেই, বরং একটা জয়ের আনন্দ। আমি ওকে ধমক দিয়ে বললাম, শোন, কাল রাতে যা হয়েছে সেটা ভুলে যা, আর খবরদার দিনের বেলা কখনো এসবের চিন্তাও করবি না। কেউ যদি একবার টের পায়, তোর আর আমার দুজনেরই জীবন শেষ হয়ে যাবে। সমাজ আমাদের জ্যান্ত পুঁতে ফেলবে, বুঝতে পারছিস? সাকিব বাধ্য ছেলের মতো মাথা নাড়ল, বলল, আমি সব বুঝি মামি, তুমি যা বলবে তাই হবে। সেই থেকে আমাদের এই গোপন সম্পর্ক চলছে। দিনের বেলা আমরা একদম স্বাভাবিক, ও আমার ভাগ্নে, আমি ওর মামি। ও আমাকে সম্মান করে, আমি ওকে স্নেহ করি। কিন্তু রাত হলেই আমাদের সম্পর্কটা অন্য রূপ নেয়। দরজার ওপাশে কি হয় সেটা শুধু ওই চার দেয়াল জানে। আমি জানি আপনারা অনেকেই আমাকে ছি ছি করছেন, ভাবছেন আমি কত বড় পাপী, স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করছি। কিন্তু বিশ্বাস করুন, একাকিত্ব যে কি ভয়ঙ্কর জিনিস সেটা যার নেই সে বুঝবে না। সাকিব আমাকে শুধু শরীর দেয়নি, ও আমাকে বেঁচে থাকার একটা অবলম্বন দিয়েছে। ওর যত্ন, ওর ভালোবাসা, যদিও সেটা নিষিদ্ধ, তবু সেটাই এখন আমার বাঁচার অক্সিজেন। আমি নিয়মিত ওষুধ খাচ্ছি, সাবধানে থাকছি। জানি না এই সম্পর্কের শেষ কোথায়, তবে যতদিন চলছে চলুক না। জীবন তো একটাই, একটু সুখ কি আমার পাওনা ছিল না? আচ্ছা, এবার আপনারাই বলুন, আমার জায়গায় আপনারা থাকলে কি করতেন? নিজেকে তিলে কিলে শেষ করে দিতেন, নাকি একটু নিষিদ্ধ সুখের সাগরে গা ভাসাতেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, পরের গল্পটা শোনার জন্য তৈরি তো? কারণ এর পরের ঘটনা আরও আকর্ষণীয় হবে।